সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এর আগে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম এবং চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমি কোণক, সিলিন্ডার, আয়তাকার ঘনবস্তু, ঘনক এবং গোলক নিয়ে আলোচনা করব এবং এদের সূত্রগুলো লিখব। কারণ এই সূত্রগুলো অনেক সময় ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে, আর সূত্রগুলো জানা না থাকলে পরীক্ষা অঙ্ক করা যায় না। তাহলে প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কোণক। আমি কোণক নিয়ে আলোচনা করব। আর তাহলে কোণক কাকে বলে? কোণক হলো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, এই হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার আমি যদি একটা বাহুকে স্থির রেখে, যে সমকোণী ত্রিভুজের একটা বাহুকে স্থির রেখে, এই বাহুটাকে স্থির রেখে এটাকে যদি আমি এটার চতুর্দিকে ঘুরিয়ে নিয়ে আসতাম, তাহলে আমাদের কোণক উৎপন্ন হতো। তাহলে এটা যদি আমরা এদিকে ঘুরিয়ে নিয়ে আসতাম, তাহলে আমাদের এখানে চিত্রটা আমাদের এরকম হতো। আমরা এরকম একটা চিত্র পেতাম। তাহলে এটা হতো আমাদের, এই ছিল আমাদের এটা উচ্চতা, এটা হলো আমাদের উচ্চতা হতো তখন। এবং যেহেতু এটা ঘুরিয়ে আসতে এখানে নিচে গোল হতো, বৃত্তের মতো হতো, তো এটা হলো আমার আর, মানে ব্যাসার্ধ হতো এটা এইচ, এটা আর, আর এটা হলো আমাদের একটা কোণক, কোণকের চিত্র। এটা অনেক সময় আমরা যে ফানেল ব্যবহার করি সে ফানেলের মতো, অর্থাৎ এরকম এই দিকটা উঁচু থাকে, যে তৈল মাপার জন্য যে যে ফানেলগুলো ছিল সেটা এরকম। এবং জন্মদিনের যে বাচ্চাদের যে টুপিগুলো থাকে সেরকম, যে অংশ চিকন হয়ে এরকম, অর্থাৎ ত্রিভুজের ও সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে স্থির রেখে এটা চতুর্দিকে ঘুরিয়ে আনলে যে চিত্রটা উৎপন্ন হয় সেটা হলো এই কোণক। এইবার আমরা জানবো এই কোণক সম্পর্কে, যে কোণক আসলে কি, যে সমবৃত্ত ভূমিক ভূমির ব্যাসার্ধ হলো, এই কোণকের সমবৃত্ত ভূমিক যে ভূমি, এই ভূমির ব্যাসার্ধ হলো আমাদের আর। আর কোণকের আমরা সংজ্ঞাটা পেয়েছিলাম কি, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে স্থির রেখে, এই সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে সমকোণ সংলগ্ন, এই সমকোণ সংলগ্ন একটা বাহু, তাই এটা তো আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, আর একটা বাহু, যে কোনো একটা বাহুকে স্থির রেখে, যে কোনো একটা বাহুকে স্থির রেখে ওই বস্তুর চতুর্দিকে ত্রিভুজটি ঘোরালে, ওই বস্তুর চতুর্দিকে যদি ত্রিভুজটি ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্ত ভূমিক কোণক বলে। যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বলে কোণক। এখন আমরা যাব যে সমবৃত্ত ভূমির ব্যাসার্ধ হলো আর। এই ক্ষেত্রে আমাদের এই যে সমবৃত্ত ভূমিক, এই যে এটা বৃত্ত মতো, এই সমবৃত্ত ভূমিক বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, ব্যাসার্ধ স্মল লেটারের আর। তাহলে আমরা এটার ব্যাসার্ধ লিখলাম, এটা ব্যাসার্ধ স্মল লেটারের আর হলো আমাদের এটার ব্যাসার্ধ। সমবৃত্ত ভূমিক ব্যাসার্ধ হলো স্মল লেটার আর, এবং যে এই উচ্চতা হলো এইচ, উচ্চতা হলো আমাদের এইচ, স্মল লেটারের এইচ হলো আমাদের এই উচ্চতা, এখান থেকে এইটা উচ্চতা হলো স্মল লেটারের এইচ। অর্থাৎ বাচ্চারা জন্মদিনে যে টুপিগুলো ব্যবহার করে সেটার মতো কিন্তু, অথবা আগে তৈল মাপার জন্য যে টুপুরি ছিল সেই টুপুরির মতো কিন্তু এই কোণকটা। এবং এই যে একটা হেলানো ঢাল, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এটাকে, এই যে হেলানো ঢাল, এটাকে এল দিয়ে এটা এবং এইটুকু হেলানো ঢাল, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখব কি, এটাকে হেলানো ঢালের উচ্চতা সমান এল। হেলানো ঢালের উচ্চতা হলো আমাদের এল, স্মল লেটারের এল হলো হেলানো ঢালের উচ্চতা। এখন তাহলে আমরা কোণকের ব্যাসার্ধ পেলাম হলো আর, এবং উচ্চতা পেলাম এইচ, এবং হেলানো ঢালের উচ্চতা এটা পেলাম আমি এল, বা এটা পেলাম আমি এল। এইবার ভূমির ক্ষেত্রফল আর কোণকের বক্রতলের ক্ষেত্রফল এগুলো আমরা বের করব। তাহলে কোণকের বক্রতলের ক্ষেত্রফলটা হবে, এই যে বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এটার যে বাঁকা
যে অংশ এটা কিন্তু ভূমিটা না, কিন্তু ভূমিটা ছাড়া তার যে বাঁকা অংশগুলো থাকে এই বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের এর বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। পাই আর এল হলো আমাদের বক্রতলের ক্ষেত্রফল, এটাকে বর্গ একক। পাই আর এল হলো আমাদের এটার বক্রতলের ক্ষেত্রফল। আর ভূমির ক্ষেত্রফল হলো, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল ত্রিভুজ বৃত্তের ক্ষেত্রফল, কারণ এটা একটা বৃত্ত। পাই আর স্কোয়ার হলো ভূমির ক্ষেত্রফল। তাহলে এই সমগ্র তলটার ক্ষেত্রফল হবে এই বক্রতলের ক্ষেত্রফল আর এই যে ভূমির ক্ষেত্রফল, এই দুটো যোগ করলে যেটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটি সমগ্র তলের ক্ষেত্রফলটি হবে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে আমাদের এই যে বক্রতলের ক্ষেত্রফল আর হলো যে ভূমির ক্ষেত্রফল, এই দুটোর যোগ। তার বক্রতলের ক্ষেত্রফল হলো যে পাই আর এল যোগ পাই আর স্কোয়ার। এখন এখান থেকে যদি আমি পাই আর কমন নিলে তাকে 1 এল প্লাস আর থাকে, এইটা হলো আমাদের বক্রতলের ক্ষেত্রফল। বা এটা যদি আমরা আগে লিখি আর এটা যদি পরে লিখতাম তাহলে আমাদের আর প্লাস এল হইতো আমাদের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আশা করি আমরা এই বক্রতলের ক্ষেত্রফলটা বুঝতে পেরেছি এবং সমগ্র তলের ক্ষেত্রফলটা বুঝতে পেরেছি। এটা বক্রতলের ক্ষেত্রফল, এটা ভূমির ক্ষেত্রফল, আর এটা হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার আমরা দেখব এটাও কিন্তু বর্গ একক, কিন্তু ক্ষেত্রফল হলো বর্গ একক। এবার আমরা দেখব যে এই কোণকের আয়তন, কোণকের আয়তন কত। তা কোণকের আয়তনের সূত্র হলো যে কোণকের আয়তন, এই কোণকের আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। শুধু খেয়াল করবেন কোণক হলো যে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহুকে, সমকোণের সংলগ্ন একটা বাহুকে স্থির রেখে চতুর্দিকে ঘুরালে যে চিত্রটা হয় সেটা হলো কোণক, এবং এটার আয়তন 1/3। এই 3 মানে ত্রিভুজ দিয়ে 3টা মনে রাখলেও হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হলো তার আয়তন। তাহলে আমরা কোণকের ব্যাসার্ধ, উচ্চতা, হেলানো ডালের উচ্চতা এবং বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল এবং কোণকের আয়তন জানলাম। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো সিলিন্ডার বা কোণকের সূত্র, সিলিন্ডার বা বেলনের সূত্র। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সিলিন্ডার বা বেলন। তাহলে আমি সিলিন্ডার বা বেলনের চিত্রটা একটা আঁকি। সিলিন্ডার বা বেলন বলতে আমরা কি বুঝি, যে একটা আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে স্থির রেখে, মনে করেন এই একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটির যে কোনো একটি বাহুকে স্থির রেখে, ওই বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটি ঘোরালে, ওই বাহুর যে কোনো একটা বাহুকে স্থির রেখে চতুর্দিকে যদি এই বাহুটাকে স্থির রাখলাম এবং চতুর্দিকে যদি এই ঘুরালে, অন্য বাহুটি যদি চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভূমিক বেলন বলে। ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটা সমবৃত্তভূমিক বেলন। তাহলে আমাদের এই চিত্রটা হয় এরকম, এটা ঘুরালে চিত্রটা আমাদের এরকম হবে এবং আমাদের এরকম হবে আর এখানে হবে। তাহলে আমার এটা ব্যাসার্ধ হয়ে যায়, আর এটা একটা বৃত্ত হয়, এটা একটা বৃত্ত হয়, আর এটা ব্যাসার্ধ হয় এবং এটা উচ্চতা হয় এইচ। তাহলে এটা হয় আমাদের এইচ উচ্চতা, আর এটা হয় আমাদের এটুকু হয় একটা ব্যাসার্ধ। এরকমভাবে চিত্রটা হয়, এটা আর। এবার আমি লিখতে পারি কি, যে সিলিন্ডার বা বেলনের সূত্রটা আমি কিভাবে লিখতে পারি, এবং সিলিন্ডার বা বেলনের সংজ্ঞাটা হলো একটা আয়তক্ষেত্রের, এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুকে স্থির রেখে, ওই বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটি ঘুরালে, ওই বাহুর চতুর্দিকে যদি আয়তক্ষেত্রটি ঘুরিয়ে আনি তাহলে আমাদের এরকম হয়। এখানে একটা বৃত্ত হয় এবং এখানে বৃত্ত হয়, আর বিষয়টা বেলন হয়। আমাদের পাইপ বা আমার পাইপটা
বা এরকম বেলুন জাতীয় আমাদের যে বিষয় এইটা, যে এরকম যে চিত্রগুলো থাকে আমাদের বেলুন, এইগুলো মূলত এটাই হলো আমাদের যে বেলুন বা সিলিন্ডার। এখন এই বেলুন বা সিলিন্ডারে আমাদের আয়তন, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমি বা তলের ক্ষেত্রফল এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করে সেটা আমরা জানব। এখন এই সিলিন্ডার বেলুনের আয়তনটা কি? সিলিন্ডার বেলুনের আয়তনের সূত্র, এর আয়তনের সূত্রটা আমি এখানে লিখি। এর আয়তনের সূত্রটা হলো পাই আর স্কোয়ার এইচ। এই পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার হলো যে এই ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার বুঝে বৃত্তের ক্ষেত্রফল, আর এইচ হলো যে আবার এটার উচ্চতা। তাহলে আমার সিলিন্ডার বা বেলুনের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা আয়তনটা হয় কি? ঘন একক। ঘন একক পাইলাম আমি, এটা আয়তন, আমি সিলিন্ডার আয়তন পেলাম। এবার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এবার এই যে বাঁকানো অংশটুকু, এই যে এই বৃত্ত বাদে, এই বৃত্ত আর এই বৃত্ত, এই দুটো বাদে যে বাকি অংশটুকু, সেই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের এটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ডার বা বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h। 2πr/h শুধু খেয়াল করবেন, যেটা আমাদের 2πr হলে বৃত্তের ক্ষেত্রফল না, এর সাথে একটা 2πr হলে বৃত্তের পরিধি, আর এর সাথে h আমরা গুণ করবো, তা 2πr/h এটা হলো আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আমাদের সিলিন্ডার বা বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এরপরে এই ভূমি বা তলের ক্ষেত্রফল, এই যে ভূমি বা তল এইটুকু, এইটা, এখানে যদি দুইটা বৃত্ত আছে, এখানেও একটা দুইটা মুখ খোলা, কিন্তু এটা, এইবার আমি লিখব যে ভূমির ক্ষেত্রফল বা তলের ক্ষেত্রফল, ভূমি বা তলের ক্ষেত্রফল, ভূমি বা তলের ক্ষেত্রফল হলো আমাদের পাই আর স্কোয়ার, কারণ এটা হলো আমাদের বৃত্তের ক্ষেত্র, একটি বৃত্তের ক্ষেত্র, একটি বৃত্তের ক্ষেত্র। এখানে ভূমি বা তল যেহেতু এটাও একটা বৃত্ত, এখানেও একটা বৃত্ত, এখানে কিন্তু দুইটা, তাহলে আমি যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি, তাহলে এইটা যোগ এইটা, অর্থাৎ এইটা যোগ এইটা যদি আমাদের পাই আর স্কোয়ার হয়, তাহলে এটাও আমাদের পাই আর স্কোয়ার, তাহলে এটাও আমাদের পাই আর স্কোয়ার, আর এই বাঁকা অংশটু হলো 2πr/h। তাহলে এই কয়টা যোগ করলেই তো আমরা পাই যাব সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটি হবে, একটা লাল কালি দিয়ে লিখি আমি, এটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের এইটা যোগ এইটা যোগ এইটা, অর্থাৎ পাই আর স্কোয়ার যোগ 2πr/h যোগ পাই আর স্কোয়ার একক, এই বর্গ একক, এটা হলো আমাদের বর্গ একক, এটা হলো আমাদের এই সিলিন্ডারের বা বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এইবার আমি যদি এটাকে এই পাই আর স্কোয়ার তারপর লিখতে পারি 2πr² যোগ 2πr/h, 2πr/h, এখান থেকে যদি আমার কমন যায় কি 2πr, এখান থেকে কমন যায়, এখান থেকে 2πr কমন গেলে এখানে থাকে আমাদের h প্লাস আর, কারণ এই এইচটা আমি আগে লিখলাম যে h প্লাস আর অথবা আর প্লাস এইচ আপনি লেখেন, এই বর্গ একক, এইটি হলো আমাদের সিলিন্ডার বা বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা সিলিন্ডার বা বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম, আয়তন হলো যে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমাদের যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, তার সাথে এইচ গুণ করব উচ্চতাটা, এর ঘন একক। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে এই বক্রপৃষ্ঠ, এটা বক্রপৃষ্ঠের ক্ষেত্র বলতে এই যে এই বৃত্ত এবং এই বৃত্তে, দুই বৃত্ত বাদে যে বক্রপৃষ্ঠ রয়েছে সেটা হলো 2πr/h, 2πr/h, যেমন বৃত্তের পরিধি তার সাথে মনে করেন এইচ গুণ, তার 2πr/h। এবং ভূমি বা তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, এতে ব্যাসার্ধ, আর হলে ব্যাসার্ধ পাই আর স্কোয়ার, এটা পাই আর স্কোয়ার। এবার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে আমাদের এইটুকু যোগ এই বাঁকা অংশটুকু ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল, এটা যোগ করলে এই পাই আর স্কোয়ার এইচ আর পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 2πr,
পাই আর স্কোয়ার এইটা ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল এবং এই বৃত্তের ক্ষেত্রফল যোগ এটা যোগ এই বাঁকা অংশের ক্ষেত্রফলটা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা, তাহলে পাই আর স্কোয়ার যোগ করলে হয় 2 পাই আর স্কোয়ার প্লাস এইটা। এখান থেকে 2 পাই আর কমন গেলে এখানে থাকে এই এইচটা আমি আগে লিখলাম আর এটা পরে লিখলাম বর্গ একক। এটা হলো আমাদের সিলিন্ডার বা বেলুনের ক্ষেত্রফলটা আমরা পেলাম। যে সিলিন্ডার বা বেলুনের ক্ষেত্রফলটা কীভাবে বের করে সেটা আমরা এখান থেকে পেলাম। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আয়তকার ঘনবস্তু। যে আয়তকার ঘনবস্তু কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন আয়তকার ঘনবস্তু হলো যেটার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। যেমন আমরা যদি এই রাস্টারটাকে দেখাই, যে এই রাস্টারটার আমার দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য আছে, এটা প্রস্থ আছে, এই প্রস্থ আছে এবং এটার উচ্চতা এখান থেকে এ পর্যন্ত একটা উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। যেমন ইটের মতো, যে ইটের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে। এবং আপনি দেখবেন যে এইটুকু আর এইটা কিন্তু একরকম, আবার এই উপরের অংশটা এবং এই নিচের অংশটা কিন্তু একরকম, আবার এই পাশের এই অংশটা এবং এই অংশটা কিন্তু একরকম, এবং এইটুকু হলো আমাদের এই উচ্চতা। তাহলে আয়তকার ঘনবস্তুটা মনে করেন আমাদের ইট একটা। এবার এই আয়তকার ঘনবস্তু সম্পর্কে আমরা জানবো যে আয়তকার ঘনবস্তু যে সূত্রগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে আয়তকার ঘনবস্তু, যেমন আমি যদি লিখি, যেমন আমি যদি একটা ইটের সাথে তুলনা করি, যেমন একটা ইট, এইমাত্র আমি ডাস্টারটা দেখালাম, যেমন একটা ইট, এই ইটটা আমার আয়তকার ঘনবস্তু। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। মনে করেন এর দৈর্ঘ্যটা আমি ধরলাম, এর দৈর্ঘ্যটা ধরলাম আমি এ, এর প্রস্থটা ধরলাম আমি বি, এর প্রস্থটা ধরলাম আমি বি এবং এর উচ্চতাটা ধরলাম আমি সি। এর উচ্চতাটা যদি আমি সি ধরি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে, তাহলে এটার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমার এই আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু, আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক হবে আমাদের এটার সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি। অর্থাৎ আমার এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল একরকম, এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল একরকম, এই অংশের ক্ষেত্রফল এবং এই অংশের ক্ষেত্রফল একরকম। এই জন্য 2 ইন্টু এবি, এটার একটা ক্ষেত্র আমাদের এই অংশ আর এই অংশ, এই অংশ আর এই অংশ, তো একটা, এই দুইটা মিলিয়ে একটা, এই দুইটা অংশ মিলিয়ে একটা এবং উপরের অংশ এবং নিচের অংশ মিলিয়ে একটা, তিনটা। যেহেতু প্রত্যেকটা দুইটা করে, অর্থাৎ এই জন্য 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা হলো এটা আমাদের সমগ্র তলের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা। এবং এটার আয়তন হবে, এই আয়তকার ঘনবস্তুর আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবিসি ঘন একক হবে এটার আয়তন। এটা আয়তন হবে এবিসি ঘন একক, এটা হবে তার আয়তন। এবং এর কর্ণের দৈর্ঘ্য হবে, এবং এটার কর্ণের দৈর্ঘ্য হবে আমাদের এবং এর কর্ণের দৈর্ঘ্য সমান হবে রুট এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, রুট এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার হবে আমাদের এই আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা আয়তকার ঘনবস্তু সম্পর্কে জানতে পারলাম যে আয়তকার ঘনবস্তুর আমাদের 6টা তল থাকে। যেমন একটা ইট, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে, এবং সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সিএ। তাহলে দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি এবং উচ্চতা হলো সি, এবং 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সিএ, এটা বর্গ একক। এর আয়তন হবে এবিসি ঘন একক, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং কর্ণের দৈর্ঘ্য হবে রুট এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। আশা করি আপনারা আয়তকার ঘনবস্তুটা বুঝতে পেরেছেন। এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ঘনক। এই ঘনকটা হলো মনে করেন ছক্কার গুটি, আমরা যে সেই লুডো খেলার সময় যে ছক্কা দিয়ে খেলি, সেই ছক্কার গুটিটা হলো মনে করেন ঘনক। এটার আমাদের ওইটা ছিল আয়তাকার, এত দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ছিল। আর এই যে ঘনকটা, এই ঘনকটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ এটা 4টা বাহু কিন্তু সমান। মনে করেন এরকম, এটার বাহুগুলো প্রত্যেকটা বাহুই সমান, দৈর্ঘ্য যেটুকু সেটুকু প্রস্থ সেটুকুই
অর্থাৎ এর বাহুগুলো আমাদের সমান, আমাদের চক্রাকৃতি যেরকম, এটা কয়টাই সমান। এটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, এটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এ। এটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো এ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একই রকম থাকে, ধরলাম আমি এ। তা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে, এই ঘনকের কিন্তু চক্রাকৃতি সমগ্র তলের ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই টোটাল তলগুলোর ক্ষেত্রফল হবে 6a²। ম্যাক্সিমাম পরীক্ষা আসে কিন্তু 6a² বর্গ একক, 6a² বর্গ একক হবে আমাদের এটার সমগ্র তলের ক্ষেত্রফল। এবং এটার আয়তন হবে, এ গুণ এ, অর্থাৎ এ কিউব ঘন একক, এ কিউব ঘন একক হবে এটার আয়তন। দৈর্ঘ্য প্রস্থ এ কিউব হলো যে আয়তন, এবং কর্ণের দৈর্ঘ্য হবে √3a, এবং এটার কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য √3a, √3a হবে কর্ণের দৈর্ঘ্য। আর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হবে, এখান থেকে এ পর্যন্ত যায়, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হবে, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হবে √2a হবে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে আয়তাকার ঘনবস্তু শিখলাম আগে, তারপর আমরা ঘনক সম্পর্কে জানলাম। এরপরে যে বিষয়টি আমরা জানবো সেটা হলো গোলক। এই গোলক সম্পর্কে জানা হলেই এই পরিমিতির যে সূত্রগুলো আছে সেই পরিমিতির সূত্রগুলো কিন্তু আমাদের একেবারেই শেষ হয়ে যাবে। এখান থেকে যে কোনো পরীক্ষায় যে কোনো অঙ্ক আসলে আপনি সূত্রগুলো মনে রাখলে অঙ্কগুলো করতে পারবেন। এবার আমি যাব গোলক নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের গোলক। এটা হলো আমাদের, আমি গোলক নিয়ে আলোচনা করব। এই গোলকের সংজ্ঞাটা হলো কোনো অর্ধবৃত্তকে ব্যাসকে অক্ষ ধরে, এই মনে করেন একটা অর্ধবৃত্ত, এই একটা অর্ধবৃত্ত মনে করেন, এই অর্ধবৃত্ত এটা ব্যাসকে অক্ষ ধরে, এই ব্যাসকে অক্ষ ধরে অর্ধবৃত্তটিকে ওই ব্যাসের চারদিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলে। এটাকে চারদিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটাকে আমাদের গোলক বলে। এটার চিত্র আমি যদি এরকম একটা দিলাম, এটা হলো আমাদের ব্যাসার্ধ হয় তখন, আর চিত্রটা কিন্তু আমাদের, যেহেতু এটাকে আমি ঘোরাবো, মনে করেন এটা হলো আমার ব্যাসার্ধ আর এটা হলো গোলক। এই গোলকটার এই ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো আমরা জানি যে ব্যাসার্ধটাকে আর, এটা হলো ব্যাস মানে কি 2r। এখন এটার আয়তন বের করার আমরা সূত্রটা শিখব। এটার ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কি আর, আমরা ধরে নিলাম এটার ব্যাসার্ধ স্মল লেটারের আর হলো ব্যাসার্ধ। তাহলে আমাদের গোলকের আয়তন হয় কত? গোলকের শুধুমাত্র আমরা আয়তন শিখব। গোলকের আয়তন যদি আমাদের পরীক্ষা আসে, গোলকের আয়তনটা আসতে পারে, এটা হলো যে 4/3 পাই আর স্কোয়ার, 4/3 পাই আর স্কোয়ার গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। আর এটার যদি পৃষ্ঠের ক্ষেত্রফল আসে, পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার হবে পৃষ্ঠের ক্ষেত্রফল। এটি হলো গোলক। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তাহলে আমরা এই পরিমিতির আমি আজকে যে বিষয়গুলি শিখলাম সেটা হলো আমার যে কোনক, সিলিন্ডার বা বেলুন, আয়তাকার ঘনবস্তু, ঘনক এবং গোলক সম্পর্কে আমরা আলোচনা করলাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।